স্টেশন ক্রস করেই একটা রেস্টুরেন্টে গাড়ি থামালো আরাব। আমাকে নামতে বলল। আমি গাড়ি থেকে নামলাম। মাটি স্পর্শ করতে যেন মনে হতে লাগলো আমি আমার জীবন, আমার অস্তিত্ব ফিরে পেয়েছি। সিলেটের আলো বাতাস আমার কাছে আপন আপন মনে হতে লাগলো। বারে বারে মনে হতে লাগলো এই তো আমার অস্তিত্ব, এই তো আমার শিকড়। আমি মুহূর্তে চিন্তায় তলিয়ে যেতে লাগলাম। আরাব আমার হাত ধরলো, শক্ত করে মুঠি বেঁধে ধরলো, তারপর বলল, এখন আমরা খাবো, তারপর সোজা চলে যাব সাদা পাথরে। সাদা পাথর? সেটা আবার কি? একটা স্পট, পর্যটকরা আসে প্রচুর, কয়েক বছর ধরে অনেক হাইলাইটে আছে। দেখানো কি আছে দেখার মতো? বাহারে, আমি বুঝি আগে এসেছি সিলেটে? তুমি না জানবে সেখানে কি আছে না আছে, আমি জানবো কিভাবে? আহ্লাদি করে কথা বলা দেখে আমি হেসে ফেললাম। তারপর আরাব বলল, আমার একটা ফ্রেন্ডের বাসা সিলেটে, নটরডেমের ফ্রেন্ড। সে সিলেটে চলে এসেছে এক্সামের পরপরই। তাকে কল করে বলে রেখেছিলাম রাতেই যে আমরা আসব। সে আসছে এখন। সে নিয়ে যাবে আমাদেরকে সাদা পাথরে। আর সেখান থেকে এসে শহরের কোনো হোটেল থেকে যাব আজকে রাত। ঠিক আছে? কাল পরে আমরা রওনা হয়ে যাব তোমার বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে মা? আরাব এক নিঃশ্বাসে বলে গেল কথাগুলো। আমি শুধু শুনেই গেলাম। আরাব আবার জিজ্ঞেস করলো, মা, সিলেটের কোন গ্রামে তোমাদের বাড়ি? কোথায় যেন বলেছিলে? অলকপুর। অলকপুর? সেটা আবার কোথায়? আমি আর কোনো কথার উত্তর দিতে পারলাম না। কেমন যেন আবসা আবসা চোখের পানিতে ভিজে গেল। ছেলেও আর কথা বাড়ালো না। আমরা রেস্টুরেন্টে ঢুকলাম। ওয়েটার আসলো অর্ডার নিতে। এসে জিজ্ঞেস করলো, বাইসাব, কিতা কিতা খাইবা আপনারা? ডাইল আছে, ভাজি আছে, লগে বোয়াল মাছ, হুটকি বোনার হাত করা দি গরুর মাংস। আরাব বেবাসাকে খেয়ে বসলো। সে আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম আরাফের মনের কথা, কিন্তু আমার কান যেন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলো। আমার সিলেটি ভাষা, আমার মায়ের ভাষা, আমার ভাষা। আজ ১.৫ যুগ পর যেন আমার এই ভাষাটা বড় কাছ থেকে শুনেছি, বড় আপন আপন মনে হচ্ছে আমার। আমি ওইটা ছেলেটাকে বললাম, হাত করা দি গরুর মাংস আনিলাও ২টা। ওয়েটার প্রস্থান করলো। আরাফ আমার দিকে চেয়ে উৎসুক চোখে বলল, তুমি সিলেটি ভাষা পারো? ও মাই গড, কি বললা তুমি? আনিল আও ২টা? হোয়াট? আমি হেসে উঠলাম আরাফের এমন উচ্চারণে। আরাফকে হেসে হেসে জবাব দিলাম, ইটা বুঝতার নয় রপুত। সিলেটি মাত মাতিতে পারলে মনে যে শান্তি লাগে। আজ আমার বড় শান্তি লাগে রপুত। আরাফ আমার কথাগুলো বুঝতে পারলো না ঠিকই, কিন্তু তার চোখে মুখে হাসি দেখতে পেলাম আমি। আরাপ নিশ্চয় মনে মনে আমার এই হাসির জন্য খুবই খুশি হয়েছে। আমি কতদিন পর এমন মন খুলে হাসলাম নিজেও জানি না। দুপুরের খাবার শেষ করার আগে তার ফ্রেন্ডস চলে আসে। খেয়ে দিয়ে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে বসে আরাপ আমাকে বলল, অলকপুর, বাজারনগর অলকপুর, তাই না? আরাপ একদম ঠিক জায়গার নামই বলেছি। আমি মাথা নাড়িয়ে শুধু হ্যাঁ বললাম। নিশ্চয়ই সে গ্রামের নামে গুগল করে জেনেছে। আজকাল প্রযুক্তির ছোঁয়ায় সব কিছু কেমন হাতের নাগালে চলে আসে মুহূর্তেই। সাদা পাথর থেকে ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। শহরে একটা হোটেলে আমরা সেদিন থাকলাম। সকাল ৭টা নাগাদ আমার রুমে এসে ডাক দিল আরাপ। আমি বসাই ছিলাম। ভিতরে ভিতরে আন্দোলন হচ্ছে, কেমন আছে সব কিছু। কেমন আমার ফেলে আসা অস্তিত্ব, আমার শেকড়। আরাপ রুমে এসে তড়িঘড়ি করতে লাগলো বের হওয়ার জন্য। গাড়িও রেডি। আমি রেডি ছিলাম। সকাল ৮টায় বের হওয়ার কথা থাকলেও আমরা ৭টা ২০-এ বের হলাম। ফান্সি রেস্টুরেন্টে সকালে চা নাস্তা করলাম। একই সাথে বসে সিলেটের খাওয়ার জন্য এক মনের প্রশান্তি মিলে তা অনুভব করতে লাগলাম। আরাপ বলল, আমাদের গন্তব্য যেতে ২ ঘন্টার মতো লাগবে। আমার ভিতরের আঁকড়ানো মায়া আরও বাড়তে লাগলো। মাত্র ২ ঘন্টা, তারপর আমি আমার সব কিছু ফিরে পাবো। আমার সেই সিরেসোনা বাড়ি ঘর, মা বাবা, ভাই ভাবি, সব, পুরো পরিবার। তারা কি আমাকে কাছে টেনে নেবে, জড়িয়ে রাখবে তাদের মায়ায়? গাড়িতে বসা মাত্র আরাপ গান ছাড়লো। সিলেটি গান, শাহ করিমের গান। গানে বেজে উঠল, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মসজিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। আরাপ কেমন জানি মানুষের মন পড়তে পারে। এই অদ্ভুত ক্ষমতা নিয়ে সে জন্মালো কিভাবে? আমি তো তাকে কাছ থেকে পাইনি এত। তারপরও কিভাবে? আমার এসব ভাবনার ফাঁকে আরাপ বলে বসলো, ভালা লাগের নি এখন? তার এই ভালা লাগের নিয়ে এখন শুনে আমার মন আবারও বলে উঠল। সিলেটের আঞ্চলিক গান শুনতে শুনতে ঘন্টা দেড়েক পার হয়ে যায়। ঘন্টা দেড়েক পর উত্তর বাজারে এসে গাড়ি থামলো। একই বাজার, একই রাস্তা, শুধু আগে আধ পাকা ছিল, এখন একদমই পাকা। এই উত্তর বাজারে একসময় ওয়াজ হতো। তখন খুব ছোট ছিলাম। মনে আছে আমি সবসময় মামার সাথে ওয়াজের মেলায় আসতাম। কত কিছু কিনতাম, নাড়ু, মিষ্টি, মুড়ি, চানাচুর, জিলাপি। আরাবকে জিজ্ঞেস করলাম গাড়ি থামালো কেন? আরাব বলল, কিছু খেতে ইচ্ছে করছে মা। জিলাপি খাবা?
আরাপও আমার মতো মিষ্টি খুব ভালো পায়। আমি সায় দিলাম। গাড়ি বাজারে ঢুকলো। একটা দোকান থেকে গরম গরম জিলাপি নিয়ে এলো আরাপ। আমি গাড়িতে বসাইছিলাম, দেখতে পেলাম পাশে একটা আধভাঙা টিনের বেড়া দেওয়া দোকান। একজন ছানা পেঁয়াজও বিক্রি করছেন। ঢাকার কমার্শিয়াল জীবন আর আমার এক জীবনের বন্দিত্বের মাঝে যেন এসব খাওয়ার আর সময় হয়নি। আমি আরাপকে বললাম, ছানা পেঁয়াজও খাবি? আরাপও সায় দিল। আমরা মা ছেলে গাড়ি থেকে নামলাম। আমার বয়সী একটা মেয়ে চানার পেঁয়াজও বেড়ে দিচ্ছে। এখানে সেখানে কয়েকজন মানুষ বসে বসে খাচ্ছে। গাড়ি থেকে নেমে এসেছি দেখে মহিলাটি একটু কাপড় দিয়ে কাঠের চেয়ার মুছে দিল। তারপর মুখে হাসি এনে বলল, কিতা খাইবা খাবেন ম্যাডাম? চানা পেঁয়াজি আছে, মুড়ি আছে, চানাচুর আছে, সব আমার হাতে বানাই, ঘরের ফ্রেশ। আমি একটা হাসি দিলাম। তারপর বললাম, ম্যাডাম খেনে ডাক্তার, বোন ডাকো আমারে। সেই মহিলা গাল পরে হাসলো, হেসে আধখান হয়ে বলল, আপনি সিলেটে জানেননি? আমি আরও খাই, ঢাকা থাইয়া ম্যাম সাহেব আইসন। না না, আমি সিলেটেরই মেয়ে, এই পাশেই আমার বাড়ি। আর তাইনকে আপনার পুয়া নেই? অয়, আমার পুয়া। মাশাল্লাহ, আপনারে দেখলে লাগে না এত বড় পুয়া আছে আপনার। তারপর সে মহিলা আমাদেরকে সানা পেঁয়াজও ভর্তি 2 প্লেট এগিয়ে দিলেন, ড্রাইভারকেও দিলেন। খাওয়ার ফাঁকে ফাঁকে দেখলাম আরও 3টা মেয়ে এসে এটা সেটা করে দিচ্ছে মহিলাটার। আমি আগ্রহ করে জিজ্ঞেস করলাম, এরা কে হয় আপনার? আমার পুরি, বড়টার বিয়ে দিয়ালাইছি গত বারিশার সময়। আর ও ছোট 3টা, একলা একলা দোকান চালাইতে কষ্ট হয়ে যায়। অতার লাগে তারা আইন সময়ে সময়ে আইয়া আমারে সাহায্য করই। ওদের বাবা কি করেন? তাইন বেমার, সারাদিন বিছানা থাকাইন। এই বলে মহিলা তার এক মেয়েকে বলল, জান্নাত, তোর মোবাইলে দেখা তোর আব্বারে ম্যাডামকে। মেয়েটা তার মোবাইল থেকে তার বাবার ছবি বের করে আমার দিকে তাক করালো। একই মানুষ, এই মানুষটাই যার সাথে আমার দ্বিতীয়বার বিয়ে ঠিক করা হয়েছিল। সে পাগল লোকটাই, তারও বিয়ে হয়েছে, সংসার হয়েছে, 4-4টা মেয়ে হয়েছে। তার স্ত্রী সংসারের হাল ধরেছে শক্ত হাতে। শুধু আমারই তবে সংসার করা হলো না, ঘর করা হলো না, কিছুই হলো না। এক জীবনে বহু জীবন আমার দেখা হয়ে গেল। আয়নার মতো যেন সব কিছু প্রতিবিম্বিত হচ্ছে আমার চোখে। এর নাম কি তবে জীবন? আপা, আপনার জামাই লাগিয়ে দোয়া করবা, আল্লাহ যেন তানরে হায়াত দিতা। তাই না থাকলে আমার বাচ্চায় নেতিম হয়ে যাইব। আমি বিধবা। মহিলার কথায় আমার ব্রম কাটলো। আমি বললাম, আল্লাহ তোমার ঘর সংসার আনন্দে ভরিয়ে রাখুক গো আপা, আনন্দে ভরিয়ে রাখুক। সামনে অলকপুর সরকারি বিদ্যালয়। ধীরে চালান। সামনে যেতে সাইনবোর্ড আরও দৃশ্যমান হতে লাগলো। গাড়ি যত এগোচ্ছে সাইনবোর্ডের লেখাটা আরও দৃশ্যমান হচ্ছে। সাইনবোর্ডটা ঠিক পিছনে তেঁতুল গাছ। এই তেঁতুল গাছ যেখানে একবার জব্বর স্যার ভূতের ভয় দেখিয়েছিলেন। আমি, জুই, জেসমিন পড়ি দেখিলেন। কতদিন কত দুপুরে তেঁতুল গাছে ডিল ছড়েছি। জুই জন্ডিস হয়ে মারা যায় ক্লাস 6-এ। আর জুই, আর সই জুই, তার চুলে বেনি করা থাকতো। পায়ে সবসময় তার মামা সৌদি থেকে নিয়ে আসা বুট জুতা। আমার শৈশব। গাড়ি থামো, আমি নামবো। এটা আমার স্কুল, আমার নারী, আমার নক্ষত্র। আরাবকে না বলে সরাসরি ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম। ড্রাইভার গাড়ি থামালো। তারপর সেও মুগ্ধ নয়নে বাহিরের দিকে তাকালো। তারপর আবার আমার দিকে ফিরে কৌতূহলী চোখে জিজ্ঞেস করলো, এটা তোমার স্কুল মা? অলকপুর সরকারি বিদ্যালয়? আমি আর জবাব দিলাম না আরাপের। গাড়ির দরজা খুলেই বেরিয়ে গেলাম। তেঁতুল গাছে হাত বুলালাম। এই তো গাছ, এই গাছের নিচেই তো আমাদের শৈশব ছিল। জুই ছিল, জেসমিন ছিল। জেসমিনের তো ক্লাস 8-এ থাকতে বিয়ে হয়ে যায়। দুধে আলতা গায়ের রং ছিল তার। বানু চাষির কত অহংকার ছিল মেয়েকে নিয়ে। বারবার এ বাড়ি সেই বাড়ি ঘুরে ঘুরে বলে বেড়াতো তার মেয়েকে নাকি লন্ডন বিয়ে দিবে। কেউ কেউ হাসতো, কেউ কেউ বলতো তার তো ভাগ্যই এসব, সে যাবেই। জেসমিন চলে গেল লন্ডন বিয়ের পর। শুধু শুনেছিলাম তার স্বামী নাকি তার কাকার বয়সে ছিল। কেমন আছে জেসমিন? নিশ্চয় সেখানে ভালো আসে। তার কি মনে হয় আমাদের সে তেঁতুলতলার গল্প? আমাদের টুপি টাপি খাওয়ার কথা? বদরুলকে ডেকে এনে ক্লাস 8-এ শেষ পরীক্ষার পর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে বাড়িতে বকুনি খাওয়া? আমাকে দোষারোপ করেছিল সে কাঁদতে কাঁদতে। আমার বুদ্ধিতে সিনেমা দেখতে গিয়ে তার বিয়ে হয়ে যাচ্ছে। সবাইকে দাওয়াত দিয়েছিল জেসমিন, আমাকে দেয়নি। ওই যে অভিমান, বড্ড অভিমান। আজ লন্ডন থেকে নিশ্চয়ই সে শান্তিতে আছে। আমাকে নিশ্চয় দোয়া দিচ্ছে। বিয়ে যদি আমার সিনেমা দেখার সাথে হয়ে যায়। স্কুলের দিকে তাকালাম। বড়া স্কুল, এখনও বড়া। বাচ্চারা ক্লাসে বসে আছে। পুরনো সাইনবোর্ড এক কোণে ঝুলে আছে। নতুন সাইনবোর্ড চকচক করছে। সাইনবোর্ডের নিচে লেখা স্থাপিত 1981। দক্ষিণ কোণে নজর পড়তে দেখলাম জং ধরানো নলকূপ, তালা দেওয়া।
অজান্তেই হাত চলে গেল বাম চোখে বরাবর কানের দিকে। গ্রামের নিদু ডাক্তার এখানেই 3টা সেলাই দিয়েছিল আমাকে। কত চিল্লাচিল্লি করেছি সেলাই দিব না বলে। বাবা তো নাছোড় বান্দা, সেলাই করাতেই হবে, না হলে ইনফেকশন হয়ে যাবে। চোখ বরাবর এসে না পড়লেও ঠিকই চোখের পাশ বরাবর কলসির কোনা লাগে। কত যে রক্ত গিয়েছিল! আমি যত না ব্যথা পেয়েছি তার চেয়ে বেশি আতঙ্কিত হয়েছিলাম নিজের রক্ত দেখে। তারপর প্রতি রাতে ঘুমাতে গিয়ে ভাইয়াকে কত শতবার যে বলেছিলাম, ভাইয়া আমি রক্তের অভাবে মারা পড়বো না তো, আমার এত এত রক্ত গিয়েছে দেখেছ? ভাইয়া আমার গাল টেনে বলতো, আরে বুদ্ধু, রক্তের দরকার হলে আমি আছি না, তোর ভাই আছে না? কথাগুলো বলেই আমাকে জড়িয়ে ধরতে ভাইয়া। বাবা ধমক দিয়ে বলতো, ঘুম নাই পড়া নাই, গুটুর মুটুর সারাদিন, কাজে অকাজে শুধুই গুটুর মুটুর। আমরা 2 ভাই বোন চুপ করে যেতাম, তারপর তলিয়ে যেতাম ঘুমে। শীতের সকালে দাদি উঠানে উনুন জ্বালিয়েই পিঠে বসাতেন। তেলের পিঠা, নারিকেলের পিঠা। দাদির পিঠা খেতে এবারই সেই বাড়ির বাচ্চারা সকাল থেকে গুড় করতো আমাদের উঠানে। আমার যে কত আনন্দ হতো তখন। স্কুলের দিকে তাকাতেই জীবনের পুরো স্মৃতি যেন ফুটে উঠতে লাগলো আমার সামনে। যত সামনে যাব কত সুখ দুঃখ আমায় হাতছানি দিয়ে বেড়াবে। ও মা, দাঁড়িয়ে থাকবে নাকি স্কুলের ভিতরেও যাবে? না না, স্কুলের ভিতরে এখন যাব না। আমি গাড়িতে উঠে বসলাম। গ্লাস দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ঘন্টা পড়ার সাথে সাথে বাচ্চারা ক্লাস থেকে বের হয়ে দৌড়াদৌড়ি করছে। আমার স্মৃতি মন জোরে বেসে উঠল মান্নাদের সেই বিখ্যাত কফি হাউজের সেই আড্ডাটা, গানের শেষ 4টি লাইন। সেই 7 জন আর নেই, টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। একই সেই বাগানে আজ এসেছে নতুন করে, শুধু সেদিনের মালি নেই। গাড়ি চলল। স্কুল পেরিয়ে দানি জমি বরাবর আমাদের বাড়ির রাস্তা, কাঁচা রাস্তা, গাড়ি ঢুকে না। আরাফ আমাকে আলতো করে বলল, মা এখন কোন দিকে? আমার স্মৃতি সব বেশি আসতে লাগলো। আমি মাঠ পেরিয়ে খুঁজতে লাগলাম সেই কাঁচা রাস্তা, কিন্তু পেলাম না। মাঠ পেরোতেই ফাঁকা রাস্তা বরাবর চলে গিয়েছে। সব কিছু কত বদলে গেল, কত কিছু। আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম এদিকে যেতে হবে শুধু। গাড়ি ঢুকালো আমার বাড়ির রাস্তায়। প্রথম বাড়িটাই জালাল চাচা আমার সমবয়সী, তাদের বাড়িটা এখনও সে আগের মতোই আছে, টিনের বেড়া দেওয়া। বাড়ির উঠোনে আমার থেকে কম বয়সী এক মহিলা বসে বসে শীতল পাটি বানাচ্ছে। সে নিশ্চয় জালাল চাচার বউ হবে। চাচা বিয়ে করেছেন বয়সকালেই। 3-4 বয়সী বাচ্চার কাপড়, তাদের সংসারও গড়ে উঠেছে তাহলে। খাল দেখে রহিমা ফুফুর বাড়িটা চিনে পেলাম। বাড়ি নয়, যেন একটা দালান। 2 তলার সুন্দর বাড়িটার সামনে খাল রয়ে গিয়েছে এখনো। ফুফু বেঁচে আছেন তো, নাকি তিনিও নাই হয়ে গেছেন? বাড়ির সামনেই একটা গেট। তাদের বাড়ি পেরিয়ে আমাদের বাড়ি। বিশাল বাড়ি, গাড়ির গ্লাস খুলে এক মুহূর্ত সময় লাগলো না আমাদের বাড়িটা চিনতে। কত কিছু বদলে গেছে 1.5 যুগে। এক গেটের ভিতর এখন আলাদা আলাদা কয়েকটা ঘর দেখা যাচ্ছে। কোনটা আমার বাবার ঘর, কোনটা আমার ভাইয়ের ঘর। গেট খোলাই ছিল। আমি আরাবকে দেখিয়ে বললাম, এইটাই এইটাই তোর মায়ের বাড়ি রে বাবা। আরাব ড্রাইভারকে গাড়ি ঢুকাতে বলল। ড্রাইভার গেট এলিয়ে দিয়ে এসে গাড়ি ঢুকালো ভিতরে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে যেন সব কিছু। এক সময় একসাথে লাগোয়া টিনি চালা ঘরগুলো এখন যেন আলাদা আলাদা হয়ে গেছে। এখানে ওখানে মিলে আলাদা আলাদা 3টা দালান ঘর, সবগুলোই সুন্দর টাইলস বসানো। গাড়ি থেকে নামলাম। আগে এক সময় যে বাড়ির উঠানে পা রাখলে আমরা সবাই বের হয়ে আসতাম, এই নিয়ে বড় চাষির যে কত অভিযোগ ছিল চেঁচিয়ে বলতেন। ফুরিয়ন্তর গরুর বাইরে যাওয়ায় ফাঁক বিয়ার আগে। এই ফুরিয়া দেহে মানুষ আইলে বাইরে যাইবার লাগে ছটফট করে। বিয়ার মাতান কোনটাও স্বপ্নর কুঠির, স্বত্বাধিকারী জারিফ মাহমুদ। নেমপ্লেট দেখে আমি চিনতে পারলাম ঘরটা। এই ঘরটাই আমার বাবার ঘর, এটাই আমার ঘর, আমার চিরচেনা ঘর। তবে কোনো কিছুই আর আগের মতো নেই। নেই সে টিন শেডের জীর্ণ ঘরটা, নেই সে ঘরের পিছনে ডালায় দেওয়া 2 রুমের কোঠাটাও। দক্ষিণে জানালার পাশ ঘেঁষা দেওয়ালের মাছা বেয়ে যে লাউ গাছ টন করে। টিন ছুঁইনি তো সে দক্ষিণের দিকে এখন দোচালা, 3 চালা দেওয়া উপরে। গ্রামের ভিতরে এত সুন্দর বাড়ি চোখে পড়েনি আমার। শুনশান নীরবতায় ঘেরা বাড়ি, অথচ এক সময় কত আয়োজন, কত আনন্দে ভরপুর ছিল। এখনও আছে হয়তোবা, শুধু সে আয়োজন আনন্দেই আমি নেই না। আমি যে নিজেকে সরিয়ে রেখেছিলাম জীবন প্রদীপ থেকে। ধীরুভাই আমার ভাইয়ের ঘরের দিকে আসলাম। স্টিলের কেসি গেটের ধরে শব্দ করলাম 2 ভিতর থেকে শব্দ বেশি এলো, ঘরে কেউ নাই, মাফ করো, ভিক্ষা দিতাম নাই। কি সুন্দর কণ্ঠ, কি মায়াবী গলায় বলা কথাগুলো। আমি বললাম, আমি ভিক্ষা নিতে আসিনি রে মা, গেট খোলো। ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে এলো কয়েক সেকেন্ডের মাথায়। আমি মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত দেখলাম চেয়ে। কি সুন্দর একটা মেয়ে, হালকা পাতলা লিকলিকে, গায়ের রং যেন দুধে আলতা তার,
টোনকা দিলে যেন মুহূর্তে রক্ত বের হবে। কালো চুলার দ্বিগুল কালো ভরাট পড়া দুই চোখ, ঘন পাপড়ি। আমি অবাক চোখে তাকিয়ে দেখলাম মেয়েটাকে। এই ভরাট চোখ তো আমার চোখ, একদম আমার। এই গায়ের সাদা রং তো বর্ষা বাবির। তাহলে এই মেয়েটা কি আমার ভাইয়ের মেয়ে, আমার ভাইজি? খেয়ে গো আপনি, কিতা সাইন? আম্মা আব্বাই কেউ ঘরে নাই। মেয়েটা বাহিরে এসে জবাব দিল। সাথে ভিতর থেকে আরেকটা ফুসকে বাচ্চা বের হয়ে এসে বলল, আপনি চ্যানেল বদলে গেছে, আমারে আমার কার্টুন আনিয়ে দেও সকাল। বুঝতে পারলাম এরা দুই ভাই বোন। আমার চোখ বেয়ে জল পড়ল। মেয়েটা কি সুন্দর কণ্ঠে তার কথা বলল। কী তা হইছে, কান্দিরের কেন? তুমি কি জারিফ ভাইয়ের মেয়ে? ও কি জারিফ ভাইয়ের ছেলে? অয়, আমি ইর্তিকা আর হে আসিফ, আমার ভাই। জারিফ আমার আব্বা। কেনে, কীতা হইছে? মেয়েটা গেট খুলে দিলে কথা বলতে বলতে আমি গেট খোলা দেখে আর এক মুহূর্ত দাঁড়ালাম না। কাছে গিয়ে জড়িয়ে ধরলাম মেয়েটাকে, ছেলেটাকেও ধরলাম। কতদিন পর, 1.5 যুগ পর আমি আমার নিজের বলে কাউকে, নিজের পরিবার বলে কাউকে কাছে পেলাম, কাউকে জড়িয়ে ধরলাম যেন। বাইজিরা তো ফুফুদের অনেক আদরে হয়, এই মেয়েটাও আমার আদরে থাকতো নিশ্চয়ই। অথচ এক জীবনে আমাদের মধ্যে কত দূরত্ব এনে দিল সময়। এই সময় কি আর আমি ফিরে পাবো কখনো? আমি গালে চুমু খেলাম তাদের, ডাকতে লাগলাম, মা কোথায় আছে? দেখো আমি এসেছি। বাবা কোথায়? তোমাদের অহনা এসেছে, ফিরে এসেছে তোমাদের অহনা। দেখো তোমাদের নাতিও কত বড় হয়ে গেছে। আমার ছেলে আরাম, সে মেডিকেলে পরীক্ষা দিয়েছে আবার। কোথায় আছো বাবা? আমার এই ডাক শুনে বাচ্চা দুটো বিস্মিত চোখে তাকালো আমার দিকে। তারপর মেয়েটা আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আপনি কারে খুঁজিরা? তোমার দাদাকে, তোমার দাদিকে। আমি তোমার ফুফু মা, তোমার ফুফু। তারা আমার দিকে তাকালো আবার। তারপর মেয়েটা বলল, দাদাও নাই, দাদিও নাই, তারা দুজনেই নাই। কি? নাই। এই নাই শব্দটা আমার ভিতরটাকে যেন একদম শেষ করে দিল। আমি ভীষণ সামনে তাকাতে লাগলাম। ঘরের ভিতর ঢুকলাম, খুঁজতে লাগলাম আমার বাবাকে, আমার মাকে। বারবার ডাকতে লাগলাম বাবা মাকে। কোনো শব্দ নেই, কোনো ডাক সাড়া নেই। আরাফ আমাকে ধরতে চাইল। আমি কেমন জানি হয়ে গেলাম তখন। আমার পাগলের মতো ছুড়াছুড়ি বন্ধ করলেন আমার বড় চাচি এসে। পিছন থেকে আমার হাত ধরলেন। আমি পিছন ফিরে তাকালাম। একই অবয়ব, একই মানুষ। বয়সের ভার যেন পড়ে আছে একেবারে। চুল ধবধবে সাদা, চোখে চশমা, গায়ে সাদা শাড়ি। আমাকে হিসকি টান দিয়ে বললেন, কিসের জন্য এসেছিস এখানে? কাকে দেখতে চাস? বাবাকে? মাকে? যা দেখে আয় ওই কবরস্থানে, সেখানেই তারা আছে। তোর বাবা তো আজ না, 1 যুগ আগেই মানুষটা মারা গেল। আর মা? কাকে রে? তুই মায়াটাকে খুঁজতে এসেছিস? আমাদের বংশে চুনকালে মাকে চলে গিয়েও আমাদের রক্ষা করলি না, টাকার লোভে আরেকটা খুন করলি। যে মা তোর জন্য জীবন বাজি রাখলো, সে মা গঞ্জনা শুনতে শুনতে মরে গেল। এই তোর মায়া? শাসের কথাগুলো শুনে আমি একদম নিস্তব্ধ হয়ে গেলাম। আমার স্থিরতা ভর করা শরীর অবসন্ন হয়ে আসছে যেন। দেখলাম বাড়িতে এসে ভাইয়া আর ভাবি ঢুকলেন। ভাইয়ার শরীর অবয়ব পুরো বাবার মতো, ভাবিকে মধ্যবয়স্কা দেখাচ্ছে, দুজনের চোখে চশমা। আমি দৃঢ় পায়ে ভাইয়ার সামনে অগ্রসর হলাম। পুরো পৃথিবী আমার একা করে রেখে গেছে। সে বাবা মাই আমাকে দূরে করে চলে গেছে। আমার এই জন্মের দুঃখ কি প্রভু এখানেই দিয়ে দিবেন? কোন পাপের শাস্তি আমি পাচ্ছি এত? ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে মন চাচ্ছে। আমার এই কান্নায় কি বিধাতার মন গলবে? আমার এই দুর্ভাগা জীবনে কি তিনি আবার এনে দিবেন খুশির বর্ষা? মাগো, তুমি না আমার সব কিছু ছিলে। দুনিয়ার বাহিরে গিয়েও আমার জন্য লড়েছ, আমাকে একা দুনিয়া চলতে বলেছ। আর সেই তুমি কি না আজ আমাকে একা পেলে চলে গেলে? আমার এই চোখের শান্তিও কি আর হবে না মা? আকাশে মেঘ ডেকে উঠল, মুহূর্তে বৃষ্টি নামলো। মা ছাড়া ঘরটা আমার গোরস্থান মনে হতে লাগলো। বাইয়ের চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। ভাবি যেন অবহেলার চোখে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখের বাসা বুঝতে আর আমার 2 মুহূর্ত সময় লাগলো না। আরাপ আমাকে ধরল। আমি যেন হতবিহ্বল হয়ে যাচ্ছিলাম। ভাইয়ের দিকে ফিরে তাকালাম আরেকবার। ভাইয়া এতক্ষণ কিছু বলছিল না, হুট করেই বলতে লাগলো, আজ এত বছর পর কিসের জন্য এসেছিস? সম্পত্তির জন্য? ভাগ নাই সম্পত্তির। ভাইয়ের সাথে ভাবিও বলে উঠল, এজন্যই তো এসেছে, না হলে এত বছরে আসার কোনো দরকার পড়ে নাই। আজ কেন আসবে? আজকে তার দরদ উতলে পড়েছে। ভাইয়া ভাবির মুখ থেকে এমন কথাগুলো শোনার পর আমার আর স্থির হয়ে থাকতে ইচ্ছে করলো না। মুখ চেপে রাখতেও
রাখতে পারলাম না, হুড় হুড় করে কথা বলতে লাগলাম। আমি বললাম, আজ এতটা বছর পর আমি কোনো সম্পদের জন্য আসিনি ভাইয়া, আসিনি নিজের ভাগ নিতে। যদি নিজের ভাগই নিতে হতো আমাকে, তাহলে আজ না, ঠিক 1.5 যুগ আগে আমি আমার সব নিয়ে নিতাম। আজ কেন এসেছি জানো? এসেছি আমার নিজের অস্তিত্ব খুঁজতে, এসেছি আমার দেখতে, আর কোনো কিছুর জন্যই না, কোনো কিছু না। তারপর আরাবকে ধরে বললাম, আল্লাহ আমাকে এই ছেলে দিয়েছেন, দুনিয়ার কোনো সম্পদ আর আমার চাই না, আমার দুনিয়ার কোনো মোহও চাই না, শুধু একটু ভালোবাসাই চেয়েছিলাম। চেয়েছিলাম শেষবারের মতো নিজের মাকে দেখতে, নিজের পরিবারকে দেখতে, আর কিছুই চাইনি। আমার চোখ বেয়ে কান্না নামলো। আরাব আমার হাতে ধরে বলল, চলো মা, গাড়িতে চলো। আমি গাড়িতে উঠলাম না, সেখানে দাঁড়িয়ে থেকেই বলতে লাগলাম, তুমি না আমার ভাই হও, তাহলে ভাই হয়ে কিভাবে চেয়েছিলা নিজের বোনের জীবনটা ধ্বংস করতে? যখন কোনো মেয়ে একদম অসহায় হয়ে ফিরে আসে তার বাবার বাড়িতে, তখন তার সেই ফিরে আসা জীবনটাকে নরকে ফেলে দেওয়ার মধ্যেই কি তোমাদের মতো ভাইদের তৃপ্তির কারণ হয়ে দাঁড়ায়? নাকি তোমার মতো ভাইদের মনে সবসময় এই ভয় কাজ করে যে বোনেরা এসে নিজেদের ভাগ চাইবে? নিজেদের ভাগ বসাতে গেলে কিসের এত আপত্তি থাকে তোমাদের? কিসের? আমাকে বলবা? আমি তো কিছু চাইনি, একটু ভালোবাসা চেয়েছি, একটু আশ্রয় চেয়েছি, একটু আপন করে নেওয়া। এই ছেলেটার বাবার কাছে যখন প্রতিনিয়ত হাতের মার খেতে খেতে তিক্ততার মিশ্র অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছিলাম এই ঘরে, তখন কি করেছিলে তোমরা? লোকটা আমায় হাতে মারতো যতটুকু, তুমি তোমার বউ চাচা চাচিরা মিলে আমাকে হাতে না মারলেও এর চেয়ে বেশি মেরেছ কথার আঘাতে। আমার অন্তরে জমে থাকা ক্ষত ভুলে গিয়ে যখন ফিরে এসেছি শুধুমাত্র নিজের নেড়ের টানে, তখনও আমাকে গঞ্জনা সহ্য করতে হচ্ছে এত। কিসের এত তেজ তোমাদের? কিসের এত দেমাগ? বাহ, আজ দেখি মায়া দেখানো হচ্ছে। কই, দেখলাম পত্রিকায় একটা ছেলেকে খুনের দায়ে জেল হয়েছিল। ফাঁক দিয়ে ভাবি কথাটা বলল। আমি হেসে জবাব দিলাম, এই খবর যখন রেখেছ ভাবি, তখন একবারও সত্য মিথ্যা যাচাইয়ের দরকার হয়নি তোমাদের? একবারও না? মা ছাড়ো তো এসব, গাড়িতে ওঠো। আমার হাত ধরে টান দিল আরাফ। সে টেনে টেনে আমাকে নিয়ে বের হতে লাগলো। আমার ভিতর থেকে বিনু সুতায় বাঁধা এক বাঁধন যেন চিরে ছিঁড়তে লাগলো। ভাইয়ার মুখের উপর যে নির্মমতার ছাপ আমি দেখলাম, সেই নির্মমতা আমাকে ভয়ার্ত করে তুলল। পিছনে রাখা আমার শৈশব, আমার ঘর, আমার স্মৃতি নতুন করে বিষাদ জন্ম নিল আমার মধ্যে। আমার মুখ ফুসকে বের হয়ে গেল, রক্তের সম্পর্ক যে এত ঠুনকো হয় তা তোমাকে না দেখলে কখনোই আমার জানা হতো না ভাইয়া। আমি গাড়িতে উঠে বসলাম। ফিনপত্তর নীরবতা ভাঙলো আরাফের ডাকে, মা। কি হলো মা? আমি তাকালাম আবার আরাফের দিকে, গাড়ির লুকিং গ্লাসের দিকেও তাকালাম আরেকবার। দূর থেকে বাড়ির রাস্তা দেখা যাচ্ছে, যেখানে আমার অস্তিত্ব মিশেছিল, যেখানে আমার আপন আলোয় গড়ে উঠেছিল, সেই গড় দেখা যাচ্ছে। মুহূর্তেই গাড়ির মোড়ে বাঁক নেওয়াতে সব যেন অদৃশ্য হয়ে গেল। এসব স্বপ্ন ছিল মনে করো মা, এসব কিছু স্বপ্ন ছিল। আমরা নতুন এক পৃথিবী সাজাবো, যে সাজানোতে কোনো ঘৃণা থাকবে না, কোনো অশান্তি থাকবে না, অপ্রাপ্তি থাকবে না, সব ভালো হবে। তুমি মন খারাপ করো না মা। আরাফের কথাগুলো আমার আনসান করা মনের শান্তির দোলা দিয়ে গেল। তবুও মন মানে না। ভিতরে সাফা কষ্ট আর আর্তনাদ আমাকে ভাবিয়ে তোলে। নিষ্ঠুরে দুনিয়া থেকে আমি কি পেয়েছি আসলে? কতটুকুই বা আমার প্রাপ্য ছিল। গাড়ি চলছে। 8 ঘন্টার মাথায় গাড়ি এসে থামলো পেট্রোল পাম্পে। আরব গাড়ি থেকে নামলো। সামনেই নলুয়ার বিল। ডুবুডুবু সূর্যের আলোয় নলুয়ার বিল লাল হয়ে আছে যেন। আমাকে ডাক দিল আরব, ডেকে বলল, দেখো মা, কি সুন্দর বিলের জল, কি সুন্দর খেলা করছে হাঁসেরা, নেমে দেখো। আমার ইচ্ছে হলো না, তবুও নামলাম। আরাফের কথায় নামলাম। রাস্তার পাশ কেটে বিলের কাছে গিয়েও দাঁড়ালাম। আরাফ তার মোবাইল বের করে 2টা ছবি তুলল বিলের, বিলের সাথে আমারও। ক্যামেরা তাক করে সেলফিও নিল 2টা। আমি গাড়িতে ফিরে এলাম। লম্বা লাইন পেট্রোল পাম্পে। আরাফ হাঁটাহাঁটি করছিল বাইরে। কিছুক্ষণ পর গ্লাসে এসে টোকা দিল আরাফ। আমি গ্লাস নামালাম। আরাফ আমার হাতে বাদামের প্যাকেট তুলে দিয়ে বলল, বসে বসে বাদাম খাও, ওই কাকুর কাছ থেকে কিনেছি। লোকটা বড্ড অসহায় মনে হচ্ছে। আমার হাতে বাদামের প্যাকেট দিয়ে আরাফ আবার হুট করে চলে গেল। আমি আরাফের দিকে নজর দিলাম। আরাফ সেই বাদামওয়ালার কাছে গেল আবার,
কি যেন কথা বললো সেই লোকটার সাথে, তারপর ফিরে এলো। এতক্ষণে গাড়ির জ্যাম ছুটলো। আমাদের গাড়িতে পেট্রোল ভরা হলো। পেট্রোল ভরা শেষ হলে গাড়ি ঘোরালো ড্রাইভার। যাওয়ার পথে আরব গাড়ি দাঁড় করালো। গ্লাস নামিয়ে বাদামওয়ালা লোকটাকে হাত বাড়িয়ে বলল, চলি আঙ্কেল, দোয়া কইরেন। লোকটা পিছন ফিরে তাকালো, বললেন, ভালো থাকো বাবা, আল্লাহ তোমার মতো বাচ্চা সকলকে দিক। জানি না কোন সৌভাগ্যবতী মায়ের গর্ভে তোমার জন্ম হয়েছে। এক মুহূর্তে আমার জীবনের সবচেয়ে অবসন্ন আর নীরের দুঃখগুলো সাড়া দিয়ে উঠল যেন। আমি ফিরে তাকালাম পিছনের দিকে। একই মানুষ, একই চেহারা, একই অবয়ব, একই গলার স্বর। গাড়ি আটকে গেল। সামনে দিয়ে আরও কয়েকটা গাড়ি চলে আসলো। আমি মুহূর্তে আবারও তাকালাম লোকটার দিকে। চোখে চোখ পড়ল আমার। কানের পাশে তিল। এই তিলটাই তো ছিল আরাফের বাবার। সাদা লম্বা চুল, দাড়িতে ভরপুর, মুখে শরীর বিধ্বস্ত। লোকটা কেসে উঠে আবার ফিরে তাকালো উল্টা দিকে। বাদামের থালা হাতে উঠিয়ে হেলে দুলে চলল সামনের দিকে। লুকিং গ্লাসে দেখলাম আরেকটা কারের গ্লাসের সামনে বাদাম বিক্রি করতে গিয়েছে মানুষটা। আমাদের গাড়ি ছুটলো হু হু করে, পুরো দমে হাইওয়েতে উঠে গেল। আরাফ আফসোস করতে করতে বলল, জানো মা, ওই কাকার না কেউ নেই, অসুস্থ, ক্যান্সার হয়েছে। বউ নাকি অসুস্থতা জানার পরে চলে গিয়েছে তাকে ফেলে। একটা ছেলে নাকি ছিল আমার মতো, ছেলেটা নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ঘরবাড়ি কিছু নেই, শ্বাসকষ্ট দেখলাম। বড্ড মায়া হলো লোকটাকে দেখে। আমি 1000 টাকা দিয়ে এসেছি ওনাকে। টাকা দিতেই তার চোখ ভিজে উঠল। কান্নাভাবে গলায় বলল, আমি অনেক পাপ করেছি রে বাপ। এ পাপের জন্য যদি ক্ষমা পাওয়ার সুযোগ পেতাম তাহলে হয়তো মরে গিয়েও শান্তি পেতাম আমি। শুনেছি বান্দার হক নষ্ট করলে সে ক্ষমা না করা অবধি আল্লাহ ক্ষমা করে না। আমাকে যদি আল্লাহ একটিবার সে বান্দার মুখোমুখি দাঁড় করাতেন, একটিবার যদি ক্ষমা চাওয়ার সুযোগ করে দিতেন তিনি। এই বলে কাকা আবার কান্না শুরু করে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, কে সেই লোক? তখন আর কোনো উত্তর দিলেন না। আমি 1000 টাকা দিয়ে ভালো করেছি না মা? আমি আরাবকে আমার বুকের সামনে এনে জড়িয়ে ধরলাম। চোখ বন্ধ করে কান্না করতে লাগলাম। শব্দ হলো না একটুও। একদম গভীর নীরবতায় ভরপুর সব কিছু। আমার সাফা কান্না ফেটে যেন জাহান্নামের আগুন ঠান্ডা হচ্ছে। বেশ কিছুক্ষণ পর আমার চোখ বেয়ে জল গড়ালো। মন থেকে আল্লাহকে বললাম, লোকটাকে তুমি ক্ষমা করে দিও মালিক। আমার জীবন তুমি কষ্টের গুজারে দিলেও কেউ যেন আমার কাছে ক্ষমা চাওয়ার অপূরণ নিয়ে না মরে। আমার যা কষ্ট ছিল, আমার যা কষ্ট পাওনা ছিল, আমি সব খুশি মনে মেনে নিয়েছি মালিক। তুমি আমার উপর অফিসারের জন্য আমার আরাফের বাবাকে আর কষ্ট দিও না। গাড়ি তার আপন গতিতে চলল। আমার দুঃখরা সব বর করতে লাগলো চোখের নিচে। আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতে শুরু করলো নিজের শরীর। মেঘের ডাক শুনলাম 2-1 বার। শুনেছি ক্ষমা করে দেওয়ার পর নাকি মালিকের ডাক আসে। আমার আয়নার মতো জীবন ঘুরে ঘুরে দেখানো শেষ হয়ে এসেছে মনে হয়। নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডে। মাথার পাশে আন্টি বসে আছেন। আমি এদিক ওদিক তাকালাম। আন্টি মিষ্টি হেসে বললেন, কিছু হয়নি, সুস্থ আছো এখন। কাল ফিরে আসার সময় সেন্সলেস হয়ে গিয়েছিলা, হাইপার হয়ে উঠছিলা বলেই এমন হয়েছে। টেনশনের কোনো কারণ নাই, ঠিক হয়ে যাবে সব। আমি উঠে বসলাম বেডে। আন্টি জুস এনে ধরিয়ে দিলেন আমার হাতে। আমি অনীহা প্রকাশ করলাম। আন্টি বড় বড় চোখ করে তাকিয়ে বললেন, খাও বলছি। আমি আর না করলাম না। হাত দিয়ে জুসের গ্লাস ধরেছিলাম আর হাত কাঁপছিল আমার। আন্টি গ্লাস ধরে খাইয়ে দিলেন। বুঝতে পারলাম খুব বেশি দুর্বল হয়ে গিয়েছি আমি নিজের অজান্তেই। এমন সময় আরাফ কিছুটা চিৎকার করে রুমে ঢুকলো। মা, মা, আমি চান্স পেয়ে গিয়েছি, আমি চান্স পেয়ে টিকে গিয়েছি। ইয়াহু, দেখো, মেরিট লিস্টে 51। ও মাই গড, আমার ডিএমসি, আমার ডিএমসি মা। আমি অজোরে কান্না করে দিলাম, বাচ্চাদের মতো কান্না যাকে বলে। আন্টি চোখেও জল। তিনি জড়িয়ে ধরলেন আরাফকে। আরাফকে জড়িয়ে ধরতে ধরতে আন্টি বললেন, বুড়ো চিকিৎসা এখন আর বাহিরের কেউ করা লাগবে না, আমার নাতিই আমার চিকিৎসা করবে। আরাফ আমার কাছে এসে বসলো, জড়িয়ে ধরলো আমাকে। ছেলেটার চোখে মুখে খুশির বন্যা বইছে। এমন সময় ডাক্তার আসলেন রুমে। কেমন আছে জিজ্ঞেস করলেন আমাকে। আমি ডাক্তারকে আমার ছেলের মেডিকেল সায়েন্সের খবর জানালাম। ডাক্তার আরাফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মেরিট কত মাই সান? 51। গুড, ডিএমসি আসছে তাহলে। তোমার ছেলে লাস্টবার দিয়েছিল এক্সাম। আমার ছেলে চান্স হয়নি, তারপর কানাডা চলে গিয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে পড়তে। তার ইচ্ছে ছিল সেইটাই। আমার ইচ্ছে ছিল ছেলেকে ডাক্তার বানাবো। সে বলল না। যাক, খুশির সংবাদ। মুসাদ্দিক চাচা, আপনি এক বক্স মিষ্টি নিয়ে আসেন এক্ষুনি। আমি এখানেই বসা। ফিউচার ডাক্তারকে প্রথম মিষ্টিমুখ না হয় আমিই করাই, আর আপনি একটু পরে বাসা চলে যেতে পারবেন। জাস্ট নর্মাল একটু প্রেশার লো হয়েছিল। শরীর আপনার প্রচণ্ড দুর্বল, রেস্ট নিতে হবে।
আর এই যে ফিউচার ডাক্তার সাহেব, মায়ের যত্ন নিতে হবে কিন্তু। আরাফ হু হু করে হাসলো, হেসে হেসে বলল, জি স্যার, অবশ্যই। দোয়া রাখবেন। দোয়া আছে বেটা, দেশের জন্য দশের জন্য কাজ করে যাও। বিকেলের ভিতরেই আমি বাসায় চলে আসি। আন্টি কিছুক্ষণ পর আমার রুমে এলেন, খাটে বসলেন আমার পাশে। খাটে বসে কিছুটা দৃঢ় গলায় বলতে লাগলেন, আমাকে একটা সুযোগ দিবা মা? আমি তোমার হারিয়ে যাওয়ার দিন হয়তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি আমার ভুল স্বীকার করতে চাই। অন্তত দুনিয়ার সামনে না হোক, তোমার ছেলের সামনে আমি আমার দোষ স্বীকার করতে চাই। আমি তোমার উপর যে অপবাদের বোঝা চাপিয়ে অন্যায় করেছি, সে অন্যায় থেকে বাঁচতে চাই। আমাকে কি নতুন করে একটা সুযোগ দিবা মা? আমি কিছুই বুঝতে পারছি না আন্টি, আপনি কিসের কথা বলছেন? আজ থেকে 10 বছর আগে নেওয়া মিথ্যে ছলনাকে স্বীকার করে নিতে চাই। আমি চুপ করে গেলাম। আন্টি বলতে লাগলেন, আজও রাজীব স্যারের মায়ের সাথে আমার যোগাযোগ আছে। আজও সেই মায়ে জানেন না তার ছেলের আসল খুনিকে। আমি আজ সন্ধ্যায় তাকে বাসায় ডেকেছি। আমি সব সত্য তাকে বলবো যে আমি অবাকা মা নিজের মেয়েকে বাঁচানোর জন্য একটা নিষ্পাপ মেয়েকে পাপের অংশীদার করতে করেছিও। তার জীবন থেকে আমি 10টা বছরও কেড়ে নিয়েছি। থাকুক না আন্টি, কেন এখন পুরনো এসব কথায় মাথায় এনে নতুন করে কষ্ট নিচ্ছে নিজের মনে? যা হওয়া তা তো হয়ে গেছে। আমার নিজের ছেলের জীবনের জন্য, তার একটু ভালোর জন্য আমিও তো সেদিন অবলীলে সব স্বীকার করে নিয়েছিলাম। আজ আমার ছেলে মেডিকেলে চান্স পেয়েছে। আমার দুঃখ বলতে যা ছিল সব এক নিমিষে জল হয়ে গেছে। আমার সুখের নাম এখন যেন আবার আকাশে মেঘের মতো ভেসে বেড়াবে, আবার যেন সব কিছু নতুন করে সাজিয়ে নেবে। কি দরকার এসবের মধ্যে আবার নতুন করে দুঃখ খোঁজার? কি দরকার? না, আমার পাপের বোঝা আমাকে নামাতে হবে। দূর করতে না পারলেও আমি মিথ্যা নিয়ে মরতে পারবো না। না না, পারবো না। বিড়বিড় করে কথাগুলো বলে আন্টি চলে গেলেন রুম থেকে। সন্ধ্যাবেলা নামাজ পড়ে রান্নাঘরে গেলাম। ফ্রিজ থেকে মোরগ বের করে পানি ছেড়ে আইস চাটাতে লাগলাম। রোস্ট করব, আরাফের পছন্দের রোস্ট। শরীর অবসন্ন, শক্তি বলতে কিছুই নেই, যা আছে সব মনের শক্তি। ছেলেটা সন্ধ্যার সাথে সাথে বাইরে বের হয়ে গেছে। কোথায় গিয়েছে জানি না। বেল বেজে উঠলো এমন সময় দুধওয়ালা আসে সচরাচর। আমি দুধের অপেক্ষা করতে লাগলাম। রোস্টের কষার উপর একটু দুধ ছিটিয়ে দিলে খেতে মাওয়ার মতো একটা গ্রান আসে। আর যে দুধ দিয়ে যায় লোকটা এসে, সেই দুধটা খাঁটি একদম। সন্ধ্যার আগে আগে দিয়ে যায়। আন্টি রাতের বেলা দুধ খান, আর আপু রাতে ঘুমানোর আগে দুধ খায়। কাজের মেয়ে খালি হাতে ফিরে এলো। আমি দুধের কথা জিজ্ঞেস করার আগে সে বলল, খালাম্মা ডাকছেন আপনারে, কইছেন নিচে যাইতে। দুধওয়ালা আসে নাই দুধ নিয়ে? না, দুধওয়ালা আসে নাই। তাহলে কে বেল দিল? আরাপ আসছে? জি না, কে আসছে তাকে চিনি না, আপনারে যাইতে কইছে নিচে। আমি রান্নাঘর থেকে বের হলাম, নিচে নেমে এলাম দৃঢ় পায়ে। আন্টির সামনাসামনি আরেকজন মহিলা বসা, উপাস ফিরে। চেহারা দেখা যাচ্ছে না। আমি নেমে আসতে আন্টি উঠে এলেন, আমাকে নিয়ে বসালেন সোফায়। আমি সামনের দিকে তাকালাম। রাজীব স্যারের মা আমার মুখোমুখি বসে আছেন। রাজীব স্যারের মা বসা থেকে উঠে গেলেন। আন্টি তাকে বসালেন, কেসে উঠলেন বার কয়েক। তারপর বললেন, আপা, আমি আজ সব সত্য খুলে বলবো আপনাকে, সব সত্য বলবো। কি সত্য? এই মেয়ে আমার ছেলেকে খুন করেছে, আমার বুক খালি করেছে। আল্লাহ তার বুকও খালি করবে, তার বুকও খালি করবে। রাজীব স্যারের মায়ের মুখে কথাগুলো শুনে আমার চোখে জল এলো। আমি গভীর ভয় পেয়ে গেলাম। আমার একমাত্র ছেলের উপর আরেক ছেলেহারা মায়ের অভিশাপ লাগছে। এই যন্ত্রণা আর পাপের ভাগীদার হয়ে আছি আমি। আন্টি বললেন, না আপা, আপনি যা জানেন তা ভুল। আমি লজ্জিত। আমি কোন মুখে আপনার সামনে দাঁড়াবো আজকের পর থেকে আমি আর জানি না। তবে আজ আমি এক সত্য স্বীকার করব। এরপর আপনি যা শাস্তি দেওয়ার আমাকে দিয়েন, আমি মাথা পেতে নিব। আমি কোনো কথা বলবো না এরপর। আমি আমার পেটের সন্তান, আমার মেয়েকে রক্ষা করার জন্য সব দোষ এই মেয়ের উপর চাপিয়ে দিয়েছি। আমার স্বামী তাকে জীবন দিয়েছিলেন। সেই জীবন দেওয়ার বিনিময়ে অহনা তার নিজের উপর আমার মেয়ের করা খুনের দায় চেপে মিটিয়েছে। তার জীবন থেকে একটা যুগ চলে গিয়েছে আমার মিথ্যে চালের কারণে। আমি লজ্জিত। আমি খুনির মা। আমার মেয়ে রামিসা আপনার ছেলেকে খুন করেছে। কথাগুলো বলে আন্টি আমার কাছে এলেন, 2 হাত জোর করে বললেন, আমাকে ক্ষমা করে দেওয়া না, আমি লজ্জিত। এই মুখ তোকে সামনে দেখাতে পারবো কি না এখনো কষ্ট হচ্ছে রে। পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি আন্টির হাত ধরে বসলাম। স্তব্ধতা আমাকে ভর করে রেখেছিল যেন। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। রাজীব স্যারের মা বলতে লাগলেন, আমি একটা নির্দোষ মেয়েকে আমার প্রতিটা মোনাজাতে অভিশাপ দিয়ে আসছিলাম মালিকের দরবারে, নাকি এইটাও আপনার সাজানো নতুন নাটক? আন্টি কোনো জবাব দিলেন না।
আরাব কোথা থেকে যেন সামনে চলে আসলো আমি জানি না। সে এসে রাজীব স্যারের মায়ের কাছে গিয়ে বলতে লাগলো, পারলে আমার আম্মুকে ক্ষমা করে দিয়েন প্লিজ। আমি জানি আমার আম্মু কোনো খুন করে নাই। বিশ্বাস করেন, আমি জানি দাদুভাই যে এতটা বছর এই খুনের কথা আমার কাছ থেকে গোপন রাখলো, সে জানে না হয়তো আমি এই মিথ্যাচার সম্পর্কে সেই ছোটোকাল থেকেই জানি। আমি তো মাকে জেলে বন্দি করার দিনই জেনে গিয়েছিলাম যে আমার মাকে ফাঁসানো হচ্ছে। দাদাভাই তো বলেছিলেন এমন অন্যায় না করতে দাদুভাইকে। আমি সব জেনেও ভুলে গিয়েছি। শুধুমাত্র একটা রিকোয়েস্ট, আমার মাকে আপনি ভুল বুঝবেন না। আল্লাহ রাজীব স্যারকে অনেক ভালো রেখেছেন ওনার কাছে। আপনি আমার মাকে বদদোয়া দিয়েন না প্লিজ। আপনার কাছে আমার ওয়াদা রাখলাম, আমি আমার জীবনের প্রতিটা দোয়ায় রাজীব স্যারের জন্য দোয়া করব। তবুও আমার মায়ের উপর আপনার ক্ষোভ আর বদদোয়া রাখবেন না। আমার মা নির্দোষ। আমি আরাফের কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। আরাফকে জড়িয়ে ধরলাম। তার চুলগুলো আমার হাতের স্পর্শে আরও যেন পিছলে যেতে লাগলো। ঠিক তার বাবার মতোই তার চুল। আরাফকে বুকে জড়িয়ে ধরার সময় আরেকটা হাত আমার মাথার উপর অনুভূত হলো। তারপর কাঁপা কাঁপা গলায় শুনলাম, এমন ছেলেকে যে মা পেটে ধরতে পারে, সে মা আর যাই হোক না কেন কাউকে অন্তত খুন করতে পারে না। আমি এই মায়ের কাছে নিজের এতদিনের দেওয়া অভিশাপের জন্য ক্ষমা চাইছি। আল্লাহ তোমাকে ভালো রাখুক গহনা। আমার ছেলের জন্য দোয়া করিও। রাজীব স্যারের মা বের হয়ে চলে গেলেন। গোটা বাসায় এক নীরবতা যেন নেমে এলো। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। আরাফের MBBS শেষ হলো। ফ্লাপ করতে সে ইংল্যান্ডে চলে গেল। আমি আরও একা হয়ে গেলাম। একদিন 2 দিনে আরাফ কল করে ভালো মন্দ খোঁজ খবর নেয়। আমার শরীরেরও রোগেরা বাসা বাঁধল। ডায়াবেটিক্স হলো, কোলেস্টেরল হলো। আন্টি পুরোপুরি বিছানায় পড়ে গেলেন। রামিসা একবার দেশে আসলো নিজের সম্পত্তি নিয়ে যাবে বলে। যা ছিল বাসা ছাড়া প্রায় সব কিছু বিক্রি করে দিয়ে সে চলে গেছে। মাত্রাতিরিক্ত নেশা আর অনিয়ন্ত্রিত জীবন যেন রামিসার জীবনকে ধুকে ধুকে শেষ করে দিচ্ছে। এ যেন আল্লাহর দীর্ঘমেয়াদী শাস্তি। মেয়ের কথা বলেন আর আন্টি কান্নায় ভেঙে পড়েন। বারবার বলেন, রাজীব স্যারের মায়ের দেওয়া অভিশাপে তার মেয়ের জীবন কখনোই ভালো হবে না, কখনোই না। রাত গভীর হয়, আমার ঘুমের আর চোখে আসে না, একদমই আসে না। আমার দিন কাটে না, রাত কাটে না। 2 দিন পর আরাফের ঘর হবে, সংসার হবে, স্ত্রী হবে, বাচ্চা হবে, তার নিজের ঘর হবে, তার বউয়ের সংসার হবে, তার কর্তা থাকবে, বড়া গিন্নি হবে সে। আমার একটা ঘর হলো না, আমার একটা সংসার করা হলো না, আমার একটা জীবন হলো না। জানেন লেখক সাহেব, নারী জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার বিষয় কি? অতুল প্রসাদ ভট্টাচার্য আবার মুখ খুললেন। আমার প্রশ্নে কিছুটা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলেন, কি? সংসার করা। একটা নারী যতই জগতের নিয়মে কঠিন হোক না কেন, যতই সে পয়সা বৃত্তের মধ্যেই থাকুক না কেন, যতই সে পরাক্রমশালী হোক না কেন, তার সংসার করার চেয়ে বড় কোনো আকাঙ্ক্ষা থাকতে নেই। আমার এই জীবনে সংসার করা হলো না। আমি খেয়াল করলাম অতুল প্রসাদ ভট্টাচার্যের চোখের কোণে জল। আমি গলা শক্ত করলাম, একবার কাশি দিলাম। লেখক জিজ্ঞেস করলেন আমাকে, আপনি যে একদমই সাদা ভূষণে এখন থাকেন, আপনার ছেলে একজন ডাক্তার, আপনার টাকা পয়সার কোনো অভাব নেই, তারপরও একদম মোহ বিচ্ছিন্ন হয়ে কীভাবে? আমি দৃঢ় গলায় বলতে লাগলাম, কেউ যদি জিজ্ঞেস করে বাদনসিবের কোনো উদাহরণ আছে, কেউ যদি জিজ্ঞেস করে বাদনসিবের কোনো উদাহরণ আছে, তুমি আমার নাম বলে দিও, আমাকেও নমুনা দেখিও, তোমাকে আমার কসম। আমাকে অপদস্থ করো না। আমি তোমার সাথেও আর চোখ মিলিয়ে গল্প করতে পারবো না। আমার মাকে দেখা হলো না, আমার স্বামীর ঘর করা হলো না, আমার পরিবার হলো না, আমার নিজের বলতে কিছুই হলো না, আমার আয়নায় আমার জীবন হলো না, সংসার জীবনে আমার এত না পাওয়ার ভিড়ে আমার একান্ত নিজের বলে কিছুই হলো না। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আয়না মহল। এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।